আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক ইতিহাস দ্বিতীয় পত্র কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আমি জারিন তাসনিম মুরবি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের লেকচার 1-এ আমরা পড়ব প্রাক বিপ্লব বা হচ্ছে তোমার ফরাসি যে অর্থনৈতিক অবস্থাটা ছিল সেটা আসলে কীরকম ছিল। তাহলে চলো শুরু করা যাক। আমরা দেখি প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক অবস্থাটা আসলে ছিল খুবই শোচনীয়। সেই সময় সরকার বিভিন্ন ধরনের ঋণভারে জর্জরিত ছিল এবং সেখানে অসম কর ব্যবস্থা ছিল। তারপর হচ্ছে তোমার সরকারের অমিত ব্যয়তা, শস্যহানি, মুদ্রাস্ফীতি ইত্যাদি কারণে দেশটার অর্থনৈতিক যে মেরুদণ্ড ছিল সেটা একদম ভেঙে চড়ে গিয়েছিল। আমরা দেখতে পাই ফ্রান্সে তখন 3 ধরনের প্রত্যক্ষ কর ব্যবস্থা প্রচলিত ছিল। এক হচ্ছে সম্পত্তি কর বা টাইল, উৎপাদন কর বা ক্যাপিটেশন, আয়কর বা ভিক্টিএম। এছাড়া আরও কিছু শুল্ক বা করা প্রচলিত ছিল। সেগুলো হচ্ছে লবণ শুল্ক, আবগারি শুল্ক এবং ভূমিদাসদের উপর সামন্ত প্রভু যারা আছেন তারা কিছু কিছু কর আরোপ করতেন। যেমন হচ্ছে তোমার ফসলের ভাগ বা সাম্পার, তারপর হচ্ছে বাৎসরিক খাজনা সেন্স বা সাস, ভোগ্যপণ্যের উপর কর। এছাড়া যাজকদেরকে মানে গির্জার যে লোকরা আছে তাদেরকে হচ্ছে সাধারণ মানুষরা কর দিত 3 ধরনের। একটা হচ্ছে ধর্মকর, আরেকটা হচ্ছে জন্ম নিবন্ধন কর এবং একটা হচ্ছে মৃত্যু নিবন্ধন কর। এই করগুলো হচ্ছে তোমার ফরাসিতে বা ফ্রান্সে প্রচলিত ছিল। আমরা দেখব ফ্রান্সের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার 10 ভাগের 1 ভাগ ছিল হচ্ছে যাজক এবং 5 ভাগের 1 ভাগ ছিল অভিজাত সম্প্রদায়। আমরা যদি এখানে দেখি 5 ভাগের 1 ভাগ ছিল অভিজাত সম্প্রদায়, 10 ভাগের 1 ভাগ ছিল কি যাজক। এরা দেশের জাতীয় যে সম্পদ আছে সেই সম্পদের প্রায় 40% মালিক ছিল। কিন্তু ধর্ম মানে যাজক যারা এবং হচ্ছে তোমার অভিজাত যারা আছে তারা কোনো রকম টাইট দিত না। এটা এক ধরনের কর, সেটা দিত না। পাইসি চুক্তির ফলে রাজা যাজকদের উপর সরাসরি কোনো রকমের কর আরোপ করতে পারতেন না। আবার অভিজাতরা নানাভাবে ক্যাপিটেশন ও ভিক্টিয়াম এড়িয়ে যেতেন। ঠিক আছে, তাহলে এই যে পৈসির চুক্তির কারণে রাজা যাজকদের উপর সরাসরি কোনো কর আরোপ করতে পারতেন না। আবার অভিজাতরা হচ্ছে নানাভাবে ক্যাপিটেশন ও ভিক্টিয়াম এড়িয়ে যেতেন। কর ধার্য করার ক্ষেত্রেও তিন ধরনের অনিয়ম হতো। যেমন কয় ধরনের অনিয়ম হতো দেখো, এই যে 3 ধরনের অনিয়ম হতো। কি কি? বিশেষ অধিকার যাদের দেওয়ার ক্ষমতা আছে তাদের কম হারে কর এবং কর অব্যাহতি প্রদান। বিশেষ অধিকার যাদের দেওয়ার মানে সামর্থ্য আছে তাদের উপর কর ধার্য করা হতো কম এবং হচ্ছে কর অব্যাহতি প্রদান। ইন্টেন্ডেন্ট নামক রাজস্ব কর্মচারী ছিল, তারা ছিল অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। ইন্টেন্ডেন্ট নামক যে রাজস্ব কর্মচারীরা তারা ছিলেন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। এসব কারণে সরকারের 3টি প্রধান করের বোঝা গিয়ে পড়তে হচ্ছে তৃতীয় শ্রেণীর ঘাড়ে। ঠিক আছে, অর্থাৎ যাজকরাও কোনো রকম মানে কর হচ্ছে দিতেন না বা দিলেও এড়িয়ে যেতেন অনেক জায়গায়। তারপর হচ্ছে কর ফাঁকি দিতেন, এই ধরনের কাজগুলো করতেন। আবার তাদের উপরে হচ্ছে কোনো ধরনের কর সরাসরি বসানোও যেত না পৈসি চুক্তির কারণে। এইভাবে দেখা যায় যাজকরা হচ্ছে বেঁচে যেতেন কর থেকে। আবার হচ্ছে অভিজাতরাও বেঁচে যেতেন কর থেকে বিভিন্নভাবে। এই যে হচ্ছে তোমার অনিয়মগুলোর জন্য হচ্ছে তারা অনেকগুলো কর থেকে অব্যাহতি পেয়ে যেতেন। এই 2 ভাগ লোক এই মানে ফ্রান্সের জাতীয় যে সম্পদ আছে সেই সম্পদের 40% অধিকার নিয়ে রেখেছিলেন। যাদের কাছে কর দেওয়ার সামর্থ্য ছিল তারা হচ্ছে কর ফাঁকি দেওয়ার বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করতো এই 2টা সম্প্রদায়। ফলে তৃতীয় যে সম্প্রদায়টা আছে বা তৃতীয় যে হচ্ছে শ্রেণীটা আছে, এই তৃতীয় শ্রেণীর ঘাড়ে গিয়ে হচ্ছে তোমার সকল রকম বা প্রধান যে 3টা কর আছে এই 3টা করের বোঝা গিয়ে পড়তে হচ্ছে এই তৃতীয় শ্রেণীর ঘাড়ে। প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর পরোক্ষ শুল্ক পরিশোধ করার পর তৃতীয় শ্রেণী বিশেষত কৃষক শ্রেণীর হাতে আর বিশেষ কিছুই থাকতো না। অপরদিকে যাজক ও অভিজাত শ্রেণী যারা আছেন তারা বিলাসী জীবনযাপন করতেন। আচ্ছা, ফ্রান্সের অর্থনীতির কালো দিকটা ছিল সরকারি অপব্যয় ও রাজ পরিবারের সীমাহীন অমিতব্যয়তা। এর সাথে যুক্ত হয় ফরাসি রাজার খামখেয়ালিপনায় যুদ্ধে জড়িয়ে পড়া। গুডউইনের মতে ভার্সাই রাজসভায় কর্মচারী সংখ্যা ছিল 18,000। এর মধ্যে 16,000 কর্মচারী শুধুমাত্র রাজপ্রাসাদেই কাজ করত। এই যে দেখেন, এর মধ্যে 16,000 কর্মচারী ছিল শুধু রাজপ্রাসাদে কর্মচারী মানে কর্মরত। রানীর খাস চাকরির সংখ্যা ছিল 500। রানী প্রতিনিয়ত বিভিন্ন ভোজসভার আয়োজন করতেন। তিনি তার পোশাকের জন্য অকাতরে অর্থ ব্যয় করতেন। রাজপরিবারের এরূপ অমিতব্যয়তার জন্য ফরাসি সরকার ঋণভারে জর্জরিত হয়ে পড়ে। এছাড়া যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য সরকার প্রচুর ঋণ গ্রহণ করে। শুধু আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়ার জন্য ফরাসি সরকারের মন্ত্রী 100 কোটি লিভার ঋণ করেন, শুধুমাত্র আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়ার জন্য। ঠিক আছে, অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী 1788 সালে ফরাসি সরকারি গৃহীত জাতীয় ঋণের মোট পরিমাণ ছিল 250 কোটি লিভার। এর সাথে সরকারের অপর খরচ যুক্ত হয়ে মোট ঘাটতির পরিমাণ দেখায় 6 কোটি 30 লক্ষ লিভারে। উক্ত বছর সরকারের ঋণের সুধা মানে সরকারের যে হচ্ছে ঋণের সুদ সেগুলো পরিশোধের জন্য দরকার হয় 3 কোটি 18 লক্ষ লিভার। এই বিপুল পরিমাণ ঋণ গ্রহণের জন্য 318
318 কোটি লিভার, আচ্ছা সরি 630 কোটি লিভার, এবং উক্ত বছর হচ্ছে তোমার সরকারি ঋণের সুদ পরিশোধের জন্য করা হয় 318 কোটি লিভার, আচ্ছা সরি। এই বিপুল পরিমাণ ঋণ পরিশোধের জন্য কোনো উপায় না পেয়ে রাজা ষোড়শ লুই স্টেটস জেনারেল বা জাতীয় সভার আহ্বান করতে বাধ্য হন। ফ্রান্সের বুর্বু সরকারের এই অর্থনৈতিক সংকটের জন্য তাদের গৃহীত আর্থিক নীতিটাই কি দায়ী ছিল। বিশেষজ্ঞদের মতে ফ্রান্স ওয়াজ এ ভাস্ট মিউজিয়াম অফ ইকোনমিক এরর্স। আবার গুডউইনের মতে ফরাসি বিপ্লবের প্রাককালে অর্থনৈতিক সমস্যার মূল কথা ছিল অমিতব্যয়িতা বন্ধ করার জন্য বা বন্ধ করার ব্যাপারে সরকারের অক্ষমতা। আচ্ছা, 1770 সালের পর ফ্রান্সের কৃষি ও শিল্পদ্রব্যের উৎপাদনে মন্দা দেখা দেয়। পরপর ফসল হানির জন্য খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি পায়। আবার হচ্ছে দেখা যায় যে 1774 সালে খাদ্যদ্রব্যের মূল্য 60% বৃদ্ধি পায়, কিন্তু শ্রমিকের মজুরি 22%-এর বেশি বাড়ে না। ফলে কি হয়, খাদ্যের জন্য এক ধরনের দাঙ্গা শুরু হয়। ইতিহাসবিদ রোডে বলেন 1775 থেকে 78 সময়কালে ফ্রান্সের প্যারিস, লিও ইত্যাদি শহরে রুটির দাঙ্গা চলে। এদিকে গ্রামের নিরন্ন মানুষেরা দলে দলে খাদ্যের সংকটে শহরমুখী হলে তীব্র সংকটের সূত্রপাত হয়। ঋণ ভারে জর্জরিত ফরাসি সরকার তা মোকাবেলা করতে সক্ষম হননি। তারা যে ভর্তুকি দিবে, তারা যে হচ্ছে গরিবের মুখে অন্ন তুলে দেবে, কারণ তাদের হচ্ছে ওইভাবে অর্থনৈতিক অবস্থাটা তেমনভাবে উন্নত হয় না যতটা হচ্ছে তোমার ইনফ্লেশন বা খাদ্যদ্রব্যের মূল্যটা বৃদ্ধি পেয়েছে সেভাবে। সরকার যে সেই কাজটা করবে তার হাতে ওই পরিমাণ টাকা ছিল না, ঠিক আছে। এইভাবে তোমার যে ঋণ ভারে জর্জরিত ফরাসি সরকার তা এই কারণে মোকাবিলা করতে সক্ষম হয় নাই। উপরে আলোচনা আমরা দেখি বিপ্লব পূর্ব ফ্রান্সে এক ভয়ঙ্কর সামাজিক বৈষম্য বিরাজ ছিল। কর ব্যবস্থার ত্রুটি, শস্যহানি, মুদ্রা ব্যবস্থাপনা ইত্যাদির কারণে ব্যাপক মুদ্রাস্ফীতি ঘটে এবং খাদ্যশস্যের মূল্য অনেক বেড়ে যায়। দলে দলে লোক খাদ্যের সন্ধানে গ্রাম থেকে শহরে জড়ো হতে থাকে। সেই সাথে দার্শনিকদের লেখনী মানুষকে অধিকার সচেতন করে তোলে। তারা জরাজীর্ণ পুরাকালের পরিবর্তন কামনা করতে থাকে। ফ্রান্সের শহরগুলোতে বিক্ষুব্ধ জনতা ক্ষোভ প্রকাশ করতে থাকে। 1788 থেকে 89 সালে এই বিক্ষোভ 5 গুণ বেড়ে যায়। এইসব বিক্ষোভ বিদ্রোহ নির্মমভাবে দমন করা হয়। ঋণভাবে জর্জরিত ফরাসি সরকার অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে না পারায় স্ট্যাট জেনারেল অধিবেশন আহ্বান করতে বাধ্য হয়। ফলে সরকারি দুর্বলতা প্রকাশিত হয়ে পড়ে। বুর্জোয়া শ্রেণী এর সুযোগ নিয়ে তৃতীয় শ্রেণীকে ব্যবহার করে বৈপ্লবিক কর্মকাণ্ড শুরু করে। এইভাবেই শুরু হয় আমাদের হচ্ছে বিপ্লবের সূচনাটা, ঠিক আছে। প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক অবস্থাটা কেমন ছিল আমরা একটু দেখি। ফ্রান্সের সামাজিক অবস্থা তখন হচ্ছে সামন্ত সমাজে যেরকম স্তর বিন্যাস ছিল না, তোমার হচ্ছে রাজা, সামন্ত প্রভু এই ধরনের, সেই রকম হচ্ছে মধ্যযুগের যে সামন্ত সমাজটা ছিল সেই রকম স্তর বিন্যাস আমরা হচ্ছে আধুনিক যুগের প্রাককালে এই যে বিপ্লব পূর্ব ফ্রান্সের সেম ধরনের বা সেম ক্যাটাগরির হচ্ছে আমরা বিন্যাসটা দেখতে পাই বা শ্রেণী বিন্যাসটা দেখতে পাই। এই সময় সমাজ ছিল ব্যাপক অর্থে দুই ভাগে বিভক্ত, অধিকারপ্রাপ্ত শ্রেণী এবং অধিকার হারা শ্রেণী। অধিকারপ্রাপ্ত শ্রেণী আবার দুইভাবে বিভক্ত ছিল, সেটা হচ্ছে অভিজাত শ্রেণী এবং যাজক শ্রেণী। যাজকরা ছিলেন প্রথম বা ফার্স্ট স্টেট, অভিজাতরা ছিলেন দ্বিতীয় বা সেকেন্ড স্টেট, আর তৃতীয় স্তরে ছিলেন থার্ড স্টেট বা অধিকার হারা শ্রেণী। শহরে উচ্চ মধ্যবিত্ত, বর্জুয়া এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, শহরে সাধারণ মানুষ, ভাসমান জনতা, ধনী, কৃষক, ক্ষেত মজুর, বর্গাদার ইত্যাদি সমস্তই ছিলেন কি থার্ড স্টেটের অন্তর্ভুক্ত। ওকে, আচ্ছা, ফার্স্ট স্টেট বা যাজক সম্প্রদায় সম্পর্কে যদি আমরা বলি, ফ্রান্সে গির্জা ও যাজক সম্প্রদায় রাজ্যের মধ্যে অপর একটা রাজ্য তৈরি করেছিল, অর্থাৎ ফ্রান্সের ভিতরে তাদের জন্য আরেকটা নিজস্ব রাজ্য ছিল এরকম মনে হতো। পূর্বেই বলা হয়েছে 1561 সালের কন্ট্রাক্ট অফ পলিসি অনুসারে যাজকরা তাদের ভূসম্পত্তির জন্য সরকারকে কোনো রকম কর দিতে বাধ্য ছিলেন না। তারা স্বেচ্ছা কর দিত এবং এই করের হার তারাই নির্ধারণ করত। গির্জার অধীনস্থ কর্মচারী ও সম্পদের ব্যাপারে রাজা কোনো হস্তক্ষেপ করতেন না, তারা ছিল স্বায়ত্তশাসিত। বিপ্লবের প্রাককালে ফরাসি গির্জার যে হচ্ছে মালিকানায় ছিলেন হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তির শতকরা 20 ভাগ। বিপ্লবের আগে আগে তাহলে দেখো গির্জার হচ্ছে মালিকানায় কতটুকু সম্পত্তি ছিল, রাষ্ট্রীয় সম্পত্তির 20 ভাগ তারা হচ্ছে মালিকানায় নিয়ে রেখেছিল, এবং এই সম্পত্তির উপর রাজার কোনো রকম হস্তক্ষেপ ছিল না। সরকার এখানে কোনো রকম হস্তক্ষেপ করতে পারতো না, এবং এখান থেকে তারা কোনো রকম করও হচ্ছে আদায় করতে পারতো না। যে করটুকু তারা পেতো সেটা ছিল হচ্ছে গির্জার যে যাজকরা তাদের স্বেচ্ছায় দেয়া কর, এবং এই করের হারও তারা নির্ধারণ করতো। তো বুঝতেই পারতেছো তো সেই করটা আসলে কোনোভাবে ন্যায্য বা জাস্টিফাইড ছিল না। এই সম্পত্তিতে গির্জা কৃষকদের উৎপন্ন ফসলের 1/10 টাইদ বা ধর্মকর হিসেবে আদায় করতো। জাস্ট অবস্থাটা বুঝো, এই যে সম্পত্তিতে গির্জা হচ্ছে কৃষকদের যে ফসল উৎপাদন করতো সেই ফসলের 10/1 নিয়ে নিত কি হিসাবে, টাইদ বা ধর্মকর হিসেবে। তাছাড়া তারা জন্মের সময় নামকরণ কর ও মৃত্যু নিবন্ধন কর আদায় করতে পারত।
জন্মের সময় আদায় করতে হচ্ছে তোমার নামকরণ কর আর মৃত্যু নিবন্ধন কর, কেউ মারা গেলে সেটা হচ্ছে নিবন্ধিত করার জন্য কর আদায় করতো। ভূসম্পত্তির আয়ের জন্য গির্জাকে কোনো রকম কর দিতে হতো না, বরং যাজকরা অনেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করতেন। এইসব কারণে ফরাসি যাজক সম্প্রদায় বিত্তশালী গোষ্ঠীতে পরিণত হয়। ফরাসি অর্থমন্ত্রী নেকারের মতে গির্জার বার্ষিক আয় ছিল 13 কোটি লিভার, অর্থাৎ এক বছরে তারা হচ্ছে 13 কোটি লিভার আয় করতে পারত। ফ্রান্সে বিপ্লবের পূর্বে খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি ঘটলে গির্জা তার উৎপন্ন ফসল উচ্চ মূল্যে বিক্রয় করে প্রভূত অর্থের মালিক হয়। যাজকরা ছিলেন বৃত্তি বা পেশাজীবী, তাত্ত্বিক অর্থে এরা কোনো সম্প্রদায়ই ছিলেন না, কেননা কেউ জন্মসূত্রে যাজক হতে পারে না। তবুও ফরাসি আইনে তারা তাদের সম্প্রদায় হিসেবে গণ্য করে ভোটাধিকার দেওয়া হতো। আচ্ছা, তারপর হচ্ছে ফ্রান্সের 1789 সালে বিশপের সংখ্যা ছিল 139 জন। দেশে মোট যাজকের সংখ্যা ছিল 1,20,000। যাজকদের মধ্যেও ছিল দুটো শ্রেণী, একটা হচ্ছে শহরে অভিজাত যাজক এবং আরেকটা হচ্ছে গ্রামীণ পাদ্রী। ফ্রান্সে ল প্রাইমাজেনিচার যেটা, সেটা অনুযায়ী জ্যেষ্ঠ পুত্র মানে যে বড় ছেলে আছে সে হচ্ছে সমস্ত সম্পত্তির অধিকার পেত। অন্যান্য পুত্র তাদের ভরণ পোষণের সময় অনেক সময় গির্জায় যোগদান করত, তারপর হচ্ছে গির্জার বিশপ হিসেবে নিয়োগ পেত। দেশের সর্বোচ্চ যাজক ছিলেন বিশপরা। এরা ছিলেন সাদা পোশাকধারী এবং অভিজাত সম্প্রদায় হতে আগত, ফলে ঊর্ধ্বতন যাজকরা অভিজাতদের মতোই সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করত। নিচু স্তরের যাজক যারা ছিলেন, যেমন হচ্ছে কুর, এরা ছিলেন কালো পোশাকধারী। এরা ছিলেন দরিদ্র ও নিষ্ঠাবান। এরা অধিকারহীন জনতা অর্থাৎ তৃতীয় যে সম্প্রদায় তারই অন্তর্ভুক্ত ছিলেন এবং তাদের মতোই আর্থিক দুরবস্থায় দিনাতিপাত করতেন। ফলে উচ্চপদস্থ যাজক যারা আছে তাদেরকে হচ্ছে তারা ঘৃণা করতেন। এই কারণেই নিচু স্তরের যাজক সম্প্রদায় বিপ্লবে যোগ দেয়। ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সে অভিজাতদের মোট সংখ্যা ছিল প্রায় 3,50,000, অর্থাৎ দেশের জনসংখ্যার 2/3। ইতিহাসবিদ নরম্যান হ্যামসন তার সোশ্যাল হিস্ট্রি অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থে উল্লেখ করেন, এই সকল অভিজাত দাবি করতেন যে মধ্যযুগে যে সকল ফ্রাঙ্কিশ বিজেতা ফ্রান্স অধিকার করেছিলেন তারা তাদেরই বংশধর, সুতরাং তারা বিশেষ সুবিধা ভোগ করার অধিকারী। রাজা নিজেও ওই বিজেতাদের উত্তরসূরি বিধায় তিনি তার বিশেষ অধিকার ভোগ করতেন। অভিজাতরা বংশানুক্রমে তাদের এই অধিকারগুলো সযত্নে সংরক্ষণ করতেন। এরা শুধু বংশমর্যাদার জোরে উচ্চ পদগুলো নিয়োগ পেতেন, অর্থাৎ তাদের কোনো যোগ্যতা না থাকলেও তারা উচ্চ পদে নিয়োগ পেত। অভিজাতদের মধ্যে যারা সামন্ত প্রভু বা লর্ড, তারা ফ্রান্সের মোট জমির 20 ভাগ অধিকার করলেও ভূকর দিতেন না। অভিজাতদের মধ্যে যারা সামন্ত প্রভু তারা হচ্ছে কি ফ্রান্সের মোট জমির 20 ভাগ অধিকার করলেও কোনো রকম জমির যে কর আছে সেটা দিতেন না। তাছাড়া আইন অনুযায়ী অন্যান্য কর আদায়ও তারা শিথিলতা প্রদর্শন করতেন। এরা আলস্য ভোগবিলাসে দিন পার করতেন। তাছাড়া রাজার সভাসদ হিসেবে এরা প্রায়ই রাজকীয় উপঢৌকন, পুরস্কার, বিভিন্ন ভাতা ও পেনশন লাভ করতেন। এরা হচ্ছে কি সেকেন্ড স্টেজ বা অভিজাত সম্প্রদায়। তখনকার ফরাসি অভিজাতদের মধ্যেও 3টি স্তর লক্ষ্য করা যায়: বনেদি পরিবারের অভিজাত, গ্রামীণ অভিজাত এবং চাকরিজীবী অভিজাত। তাহলে ফরাসি অভিজাতদের মধ্যে কয়টা স্তর ছিল দেখো? 3টা স্তর ছিল, বনেদি, তারপর হচ্ছে গ্রামীণ এবং হচ্ছে তোমার চাকরিজীবী। বনেদি অভিজাতদের অন্তর্ভুক্ত ছিল রাজার সভাসদ, সেনাপতি, বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজদূত, উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা প্রমুখ। এরা ছিলেন রাজার সহকারী শাসক শ্রেণীর লোক। এদের বলা হতো দরবারি অভিজাত বা হচ্ছে তোমার কোর্ট নোবিলিটি। বলা হতো দরবারি অভিজাত বা কোর্ট নোবিলিটি। এই জন্য তারা খুবই গর্বিত ছিলেন। এরা প্রধানত ভার্সাই নগরীতে বাস করতেন এবং বহু দাসদাসী অনুচারী রাখতে পারতেন। এদের সংখ্যা ছিল প্রায় 4,000। এদের সংখ্যা ছিল কত? প্রায় 4,000। গ্রামীণ অভিজাতরা গ্রামে তাদের জমিদারিতে বাস করতেন এবং প্রাদেশিক সভায় প্রভাব প্রতিপত্তি খাটাতে পারতেন। এদের সাথে কৃষক সম্প্রদায়ের সরাসরি শোষণের সম্পর্ক ছিল, মানে তারা কৃষক সম্প্রদায়কে সরাসরি শোষণ করত। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির অনুপাতে আয় বৃদ্ধি না পাওয়ায় এবং কায়িক ও বুদ্ধিবৃত্তিক শ্রমের মাধ্যমে উপার্জনের বিকল্প উপায় অন্বেষণে অনীহা থাকা এই গ্রামীণ অভিজাতরা ক্রমেই দরিদ্র হয়ে পড়েন। 18 শতকে এই শ্রেণীটি তাদের আয় বৃদ্ধির জন্য কৃষকদের উপর নিদারুণ অত্যাচার উৎপীড়ন চালায়। এই জন্য কৃষক সম্প্রদায় গ্রামীণ অভিজাতদের উপর খুবই ক্ষুব্ধ ছিল। তৃতীয় শ্রেণীর অভিজাতরা ছিলেন মূলত চাকরিজীবী। ধনী বুর্জোয়াদের একাংশ সামাজিক মর্যাদা ও ক্ষমতা লাভের জন্য পার্লামেন্টের বিচারকের পদ বা হচ্ছে প্রদেশে ইন্টেন্ডেন্টের পদ বংশানুক্রমিকভাবে কিনে নিতেন। ফলে পদমর্যাদার জোরে এরা অভিজাত বলে গণ্য হতেন। এদের বলা হতো পোশাকি অভিজাত। ঠিক আছে, একটা ছিল কি দেখো দরবারি অভিজাত বা কোর্ট নোবিলিটি, আর হচ্ছে থার্ড যে অভিজাত বা তৃতীয় শ্রেণীর যে অভিজাতরা তাদেরকে বলা হতো হচ্ছে পোশাকি অভিজাত।
18 শতকে ফ্রান্সের অভিজাতরা সেখানকার কৃষি জমির 3/1 মালিক ছিলেন। এরা আদালত গঠন, জরিমানা আদায়, যে কোনো একচেটিয়া ব্যবসা, গম পেশায় ও মদ চোলাই কারখানা রাখা, জনগণকে ব্যাগার খাটানো ইত্যাদি অধিকার ভোগ করতে পারতেন। মর্যাদার প্রতীক হিসেবে এরা সর্বদা তরবারি বহন করতেন এবং নিজের নামের পূর্বে লর্ড বা ব্যারন বা মার্কুইস উপাধি ব্যবহার করতেন। তারা মর্যাদার প্রতীক হিসেবে কি কি ব্যবহার করতো? তরবারি বহন করতেন এবং নিজের নামের আগে হচ্ছে লর্ড, ব্যারন বা মার্কুইস উপাধি ব্যবহার করতেন। ফরাসি বিপ্লবের দার্শনিক মন্টেস্কু অভিজাতদের পরিচয় দিতে গিয়ে ব্যঙ্গ করে বলেছিলেন, যারা রাজার সঙ্গে সাক্ষাৎ করতে পারে, মন্ত্রীর সঙ্গে বাক্যালাপ করতে পারে, যাদের বংশমর্যাদা এবং ঋণ ও পেনশন আছে, তাদেরকে অভিজাত বলে ধরে নেওয়া যায়, তাদেরই অভিজাত বলে। আচ্ছা, তারপর আমরা দেখি থার্ড স্টেট বা অধিকার হারা শ্রেণী যেটা ছিল সেটা কি ছিল? যাজক ও অভিজাত সম্প্রদায় ছাড়া আর সবাই ছিল তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের জনসংখ্যা ছিল 2.5 কোটি। এর শতকরা 96% ছিলেন কি? এই হচ্ছে তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। ধনী বুর্জোয়া থেকে চালচুলোহীন ভবঘুরে সবাই ছিলেন এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এরা ছিলেন ব্যাংকের মালিক, শিল্পোৎপাদক, ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, শিল্পী, তারপর হচ্ছে তোমার গ্রন্থকার, সাংবাদিক, কৃষক প্রমুখ। তৃতীয় শ্রেণী রাষ্ট্রের সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল, অথচ এরাই ছিল রাষ্ট্রের স্তম্ভ। এদের কাছ থেকে কর নিয়ে নিয়ে রাষ্ট্র যতটুকু চলতেছিল ততটুকু মানে ততটুকু চালিকা শক্তি তার অবহতি ছিল। কারণ প্রথম দ্বিতীয় শ্রেণী যারা হচ্ছে স্টেট যারা ছিলেন তারা তো হচ্ছে কর বা অন্যান্য যে তাদের দায়িত্বগুলো ছিল সেগুলো পালন করতো না। এদের শ্রমখামি গড়ে উঠছিল ফরাসি অর্থনীতি তথা ফরাসি সাম্রাজ্য। তৃতীয় শ্রেণীর মানুষের মধ্যে দেখো নেতৃত্বস্থানীয় যারা তারা ছিলেন হচ্ছেন বুর্জোয়া শ্রেণী। এরাই মূলত ফরাসি বিপ্লবের নেতৃত্ব দেয়। বোর্গ বা বার্গ শব্দটি থেকে হচ্ছে বার্গেস এবং এর থেকে আধুনিক বার্গিওসিস বা বুর্জোয়া কথাটির উদ্ভব। মধ্যযুগে বার্গ বা নগরের উপকণ্ঠে যারা বাস করতেন তাদেরকে বার্গেস বলা হতো। মধ্যযুগে ফলে শব্দগতভাবে বুর্জোয়া বলতে শহরবাসী, ধনী বণিক, কারিগর, দোকানদার, চাকুরি, কি হলো এটা? দোকানদার, চাকরে, বুদ্ধিজীবী সবাইকে বোঝায়। বুর্জোয়াদের আর্থিক সচ্ছলতা থাকলেও সামাজিক ও বংশমর্যাদা ছিল না। জর্জ রুডে এর মতে ধনী বুর্জোয়ারাই অভিজাতদের বংশমর্যাদা ও বিশেষ অধিকারগুলোকে আক্রমণ করে। বুর্জোয়াদের একাংশ চাকুরে, আইনজীবী, চিকিৎসক, অধ্যাপক ইত্যাদি পেশাজীবী ছিল। এদের অনেককে পাতি বুর্জোয়া বলা হতো। এরা ছিল উচ্চশিক্ষিত, দার্শনিক চিন্তাধারায় উদ্দীপ্ত। এরাই ছিল সমাজের সবচেয়ে অসন্তুষ্ট শ্রেণী, কেননা চিন্তা, মনন, যোগ্যতায় শ্রেষ্ঠ হলেও এদেরকে হচ্ছে উচ্চ শ্রেণীতে প্রবেশের দরজা যেটা সেটা ছিল হচ্ছে বন্ধ। এই হতাশা থেকেই তারা পুরাতন তন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। ইতিহাসবিদ হ্যাম্পসনের মতে বুর্জোয়া শ্রেণীর সব শাখায় অভিজাতদের সমালোচনা করত। তারা অভিজাত শ্রেণীর সমান মর্যাদা অধিকার লাভের ইচ্ছা পোষণ করত। তৃতীয় শ্রেণীর বৃহৎ অংশ ছিল কৃষক সম্প্রদায়। কৃষকদের মধ্যে ছিল দুটো শ্রেণী। একটা ছিল হচ্ছে তোমার স্বাধীন কৃষক। ফ্রান্সে প্রতি 4 জনের 1 জন ছিলেন স্বাধীন কৃষক। এরা নিজস্ব জমিতে চাষ করত। কৃষকদের মধ্যে 2টা শ্রেণী ছিল, একটা হচ্ছে স্বাধীন শ্রেণী বা স্বাধীন কৃষক। ফ্রান্সে প্রতি 4 জনের 1 জন ছিল স্বাধীন কৃষক। দেশের মোট কৃষি জমির 1/3 মালিক ছিল এরা, কিন্তু পরিবার প্রতি জমির পরিমাণ এত কম ছিল যে রাজাকে দেয়া ভূমি কর, লবণ কর, তামাক ও মদের উপর আবগারি কর, মাথাপিছু উৎপাদন কর, সম্পত্তি কর, গির্জাকে প্রদেয় টাইড এসব কর পরিশোধের পরে তাদের পরিবারের ভরণ পোষণের জন্য প্রায় কিছুই থাকতো না। তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত অপর কৃষকরা ছিল বর্গা চাষী, প্রান্তিক চাষী, ক্ষেতমজুর ও ভূমিদাস। প্রতি 20 জন চাষীর 1 জন ছিল ভূমিদাস। প্রতি 20 জন চাষীর 1 জন ছিল ভূমিদাস। এইসব চাষী বিভিন্ন করভারে জর্জরিত ছিল। মার্ক্সবাদী ইতিহাসবিদ লাব্রুস বলেন, 18 শতকের ফরাসি কৃষকরা ছিল সর্বাপেক্ষা শোষিত। ফ্রান্সে তৃতীয় শ্রেণীতে অপর একদল মানুষ ছিল যারা ভবঘুরে বা ভাসমান শ্রমিক। জনসংখ্যা বৃদ্ধির ফলে গ্রাম থেকে এইসব লোক ছিন্নমূল হিসেবে জড়ো হয় শহরে। এদের বলা হয় সাকুলেত। সাকুলেত কাদের বলে? ফ্রান্সে তৃতীয় শ্রেণীতে বসবাসরত অপর একদল মানুষ ছিল যারা ছিল ভবঘুরে বা ভাসমান শ্রমিক। জনসংখ্যা বৃদ্ধির ফলে গ্রাম থেকে এসব লোক ছিন্নমূল হিসেবে শহরে জড়ো হয়। এদেরকে সাকুলেত বলা হচ্ছে। এদের মধ্যে ছিল গরিব কারিগর ও ছোট দোকানদার। এরা ছিল জনসংখ্যার 1/5। এরা মাঝে মাঝে বয়কট ও দাঙ্গা করত। এই জন্য অভিজাত ধনী বুর্জোয়ারা সাকুলেতদের ভয়ে স্বতন্ত্র থাকতো, একদম মানে খুবই ভীত থাকতো। প্রাক বিপ্লব ফ্রান্সের রাজনৈতিক অবস্থা যদি আমরা দেখি, আমরা সামাজিক অর্থনৈতিক অবস্থা দেখলাম। বিপ্লব পূর্ব ফ্রান্সের রাজনৈতিক অবস্থা খুবই শোচনীয় ছিল। 17 শতকের ফরাসি রাজনীতিবিদ রিশেলু ও মাজারিন এবং ফ্রান্সের রাজা চতুর্দশ লুই ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করেন।
1614 সালের পর থেকে বিপ্লব পর্যন্ত প্রায় 175 বছর যাবৎ ফ্রান্সে কোনো পার্লামেন্ট আহ্বান করা হয়নি। এর ফলে রাজাই ছিলেন দেশের একমাত্র আইন প্রণেতা ও সর্বেসর্বা। জনগণের কাছ থেকে আদায়কৃত রাজস্বের সবটুকুই রাজা নিজস্ব প্রাপ্য বলে মনে করতেন। স্বৈরাচারী রাজতন্ত্রের শাসনটা কিরকম ছিল আমরা দেখব। এই সময় ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্র প্রচলিত ছিল। ঈশ্বর প্রদত্ত ক্ষমতাপ্রাপ্ত নীতি বা তোমার ডিভাইন পাওয়ার উপর নির্ভর করে চতুর্দশ লুই রাজতন্ত্রকে সর্বময় ক্ষমতার আধারে পরিণত করেন। এই ক্ষমতা বোঝাবার জন্য তিনি মন্ত্র করেন আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। ষোড়শ লুই তার আত্মজীবনীতে বিষয়টি আরো বিশদভাবে ব্যাখ্যা করেন এইভাবে, রাজারা হচ্ছেন সর্বময় প্রভু, যেমন প্রজাদের সবকিছুর উপর কর্তৃত্ব করার সকল প্রাকৃতিক অধিকার তার রয়েছে। কিংস আর অ্যাবসলিউট মাস্টার্স অ্যান্ড অ্যাজ সাচ হ্যাভ এ ন্যাচারাল রাইট টু ডিসপোজ অফ এভরিথিং বিলঙ্গিং টু দেয়ার সাবজেক্টস। এই স্বৈরাচারী ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য রাজারা জাতীয় সভার অধিবেশন আহ্বান করেননি। এমনকি ফ্রান্সের বুর্বু শাসকরা তৎকালীন ইউরোপীয় রাজন্যবর্গের অনুসৃত এনলাইটেন্ড ডিসপোটিজমকেও অস্বীকার করেন, যার ফল হয় মারাত্মক। কেননা আইনগতভাবে রাজা নিরঙ্কুশ ক্ষমতার অধিকার হলেও বাস্তব ক্ষেত্রে রাজার ক্ষমতা নিরঙ্কুশ ছিল না। সামন্ত, অভিজাত ও যাজক সম্প্রদায় রাজার পক্ষ থেকে সরকারি ক্ষমতা হস্তগত করে এবং বংশমর্যাদার জোরে দেশ শাসনের সুবিধা ভোগ করত। এর ফলে শাসনক্ষেত্রে অনাচার দেখা দেয়। এই সময় জনগণের রাজতন্ত্র সম্পর্কে সমালোচনা করার কোনো অধিকারও ছিল না। পঞ্চদশ লুই মতামত প্রকাশের অধিকার রুদ্ধ করেছিলেন এই বলে যে এ কিং ইজ অ্যাকাউন্টেবল ফর হিজ কন্ডাক্ট অনলি টু গড, মানে শুধুমাত্র প্রভু ছাড়া, যেহেতু এটা ডিভাইন পাওয়ার, এই জন্য প্রভু বা খোদা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে তোমার অ্যাকাউন্টেবল থাকার প্রয়োজন রাজার নাই। কেউ রাজ্য শাসন সম্পর্কে সমালোচনা করলে তাকে লেথ্রুই দ্য ক্যাশে নামক পরোয়ানা জারির মাধ্যমে গ্রেপ্তার করে বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য বাস্তিল দুর্গে আটকে রাখা হতো। এমনই অনাচার চলছিল তৎকালীন রাজনৈতিক সমাজে বা রাজনৈতিক অবস্থায়। গির্জার অবাঞ্ছিত স্বাধীনতার দিকে আমরা দেখি। 1561 সালে পৈসি চুক্তি অনুসারে রাজা গির্জার অভ্যন্তরীণ পরিচালনায় হস্তক্ষেপ করতে পারতেন না। এমনকি গির্জার ভূসম্পত্তির উপর রাজা কোনো করও ধার্য করতে পারতেন না। এর ফলে ফ্রান্সের গির্জা স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত হয়। যাজকরা এতটাই প্রভাবশালী হয়ে ওঠেন যে ক্ষেত্র বিশেষে রাজার কর্মকর্তারা তাদের কাছে কি অসহায় হয়ে পড়ে। এই রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফরাসি রাজতন্ত্রের জন্য মোটেও শুভ ছিল না। অযোগ্য শাসকের আবির্ভাব ঘটে। চতুর্দশ লুইয়ের পর ফ্রান্সে বুর্বু বংশের অযোগ্য শাসকের আবির্ভাব ঘটে। পঞ্চদশ লুই ছিলেন বিলাসী, অলস, ইন্দ্রিয়পরায়ণ ও ব্যক্তিত্বহীন রাজা। তিনি ছিলেন উপপত্নী মাদাম দ্য পম্প দুয়ার দ্বারা প্রভাবিত এবং সুন্দরী অহংকারী পত্নী অস্ট্রিয়ার রাজকুমারী ম্যারি অ্যান্টোয়ানেটের দ্বারা পরিচালিত। এর ফলে তার সদিচ্ছা পরায়ণতা কোনো কাজে আসেনি। বুর্বু রাজাদের এরূপ অযোগ্যতা, আলস্য, ইন্দ্রিয়পরায়ণতা ও ব্যক্তিত্বহীনতার ফলে শাসনকার্যের সকল ক্ষমতা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং অভিজাত শ্রেণী যারা আছে তাদের কুক্ষিগত হয়ে যায়। অভিজাতদের দৌরাত্ম্য কিরকম ছিল আমরা দেখব। ফ্রান্সের প্রদেশগুলোতে রাজার কোনো নির্দেশ অভিজাতদের সম্মতি ছাড়া কার্যকর করা যেত না। ফ্রান্সের 12টি পার্লামেন্টের বিচারকরা ছিলেন অভিজাত শ্রেণীর। এর ফলে অভিজাত শ্রেণীর বিরুদ্ধে রাজার কোনো আইন কার্যকর করা যায়নি। প্যারিসের পার্লামেন্টের অভিজাত বিচারপতিরা এতটাই শক্তিশালী ছিলেন যে মন্ত্রী টুরগুর প্রস্তাবিত মৌলিক সংস্কার ব্যবস্থাগুলোকে কার্যকর করা যায়নি। এই জন্য ইতিহাসবিদ ডেভিড টমসন বলেন, ফরাসি রাজতন্ত্র ছিল আসলে অভিজাত বা সমাজতন্ত্র। কার্ডিনাল রিশেলুর সময়কাল থেকে স্থানীয় শাসনের ভার যেসব ইন্টেন্ডেড বা রাজকীয় প্রতিনিধির হাতে ন্যস্ত করা হয়, তারা স্থানীয় অভিজাতদের দৌরাত্ম্যে শাসন কার্য পরিচালনা করতে পারেন নাই বা কার্যকর করতে পারেন নাই। এমনকি কোনো কোনো শহরে এক ধরনের স্বায়ত্তশাসন ভোগ করত। বিচার ব্যবস্থায় শৃঙ্খলার অভাব ছিল। বিপ্লব পূর্ব ফ্রান্সের বিচার ব্যবস্থা ছিল বিশৃঙ্খলাপূর্ণ। বিপ্লবের অব্যবহতি পূর্বে দেশের বিভিন্ন স্থানে 3 শতাধিক ভিন্ন ভিন্ন আইন প্রচলিত ছিল। দেশের সামন্ত আদালত, গির্জার আদালত ও রাজকীয় আদালত, এই 3 ধরনের আদালত প্রচলিত ছিল। কয় ধরনের আদালত ছিল? সামন্ত আদালত, গির্জার আদালত ও রাজকীয় আদালত, 3 ধরনের। অনেক ক্ষেত্রে এই আদালতগুলোর মধ্যে বিরোধ দেখা দিত। শাসনতান্ত্রিকভাবে রাজা যদিও বিচার বিভাগের প্রধান ছিলেন, কিন্তু বাস্তব অবস্থা ছিল ভিন্ন। এর ফলে বিচার ব্যবস্থায় দুর্নীতি ও বিশৃঙ্খলা চরম আকার ধারণ করে, জনজীবন হয়ে পড়ে দুর্বিষহ। মুদ্রা ও কর ব্যবস্থায় অসমতা দেখো। দেশের সর্বত্র একই ধরনের মুদ্রা ব্যবস্থা, ওজন প্রণালী ও কর ব্যবস্থা প্রচলিত ছিল না। কোনো কোনো ক্ষেত্রে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে বহন করতে হলে শুল্ক প্রদান করতে হতো। ফ্রান্সের বিপ্লব পূর্ব রাজস্ব নীতি ও কর ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। যাদের রাজস্ব প্রদানের ক্ষমতা ছিল তাদের তারা ছিল কর অব্যাহতিপ্রাপ্ত, আর যারা ওই সমস্ত জিনিস ওই সমস্ত কর বহন করার জন্য অতটা ক্যাপাবল ছিল না, তারা ছিল করভারে জর্জরিত। তারপর আমরা দেখি অদূরদর্শী পররাষ্ট্রনীতির জন্য কি হয়েছিল। ফরাসি রাজাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা স্মরণযোগ্য।
পঞ্চদশ লুইয়ের শাসনকালে ফ্রান্স অস্ট্রিয়ার অধিকারপ্রাপ্ত বা উত্তরাধিকার যুদ্ধে জড়িয়ে যায় 8 বছর এবং সপ্তবর্ষব্যাপী যুদ্ধে 7 বছর লিপ্ত থেকে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখিত দুটি যুদ্ধে পরাজয়ের ফলে কানাডা ও ভারত থেকে ফরাসিরা বহিষ্কৃত হয়। সমুদ্রপথেও ফ্রান্স তার অধিকার হারায় বা প্রাধান্য হারায়। এই দুটি যুদ্ধে পরাজয় ফরাসি রাজতন্ত্রের যে মর্যাদা সেটাকে একদম ভুলুণ্ঠিত করে দেয়, মানে একদম ভূমিতে মিশিয়ে দেয়। এরপরও ষোড়শ লুই নিবৃত্ত না হয়ে ফ্রান্সকে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে জড়িয়ে ফেলেন। ফলে রাজা তীব্র অর্থ সংকটে জর্জরিত হন বা পতিত হন। এই অর্থকষ্ট থেকে মুক্তি লাভের শেষ উপায় হিসেবে ষোড়শ লুই স্ট্যাটস জেনারেলের সভার আহ্বান করলে রাজতন্ত্রের যখন দুর্বলতা প্রকাশিত হয়ে যায় তখন বুর্জোয়া শ্রেণী এই সুযোগ গ্রহণ করে বৈপ্লবিক কর্মকাণ্ডটা শুরু করে। অধিকার হারা জনতা এই বিপ্লবী যোগ দিলে শেষ পর্যন্ত রাজতন্ত্রের পতন ঘটে। ফরাসি বিপ্লবে দার্শনিকদের কি অবদান ছিল আমরা দেখব। ফরাসি বিপ্লবে যেহেতু তোমার দার্শনিক, শিল্পী, সংস্কৃতিমনা যারা ছিলেন তাদেরকে আসলে তাদের প্রচণ্ড মেধা থাকা সত্ত্বেও, তারা সকল ধরনের অধিকার রাখা সত্ত্বেও তাদেরকে যখন অধিকার দেওয়া হতো না বা তাদেরকে তোমার অভিজাত শ্রেণীদের সাথে সমকক্ষ বলে মনে করা হতো না এবং অভিজাত শ্রেণীদের থেকে মানে নিচে রাখা হতো, উপরে ওঠার দুয়ার বা দরজাটা তাদের জন্য সবসময় বন্ধ রাখা হতো, তখন কি এই যে দার্শনিক এবং তোমার শিল্পী সম্প্রদায় আছে, মেধাবী বা বুদ্ধিজীবী সম্প্রদায় যারা আছেন, বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয় এবং সেই ক্ষোভ থেকে তারা বিভিন্নভাবে এই যে বুর্জোয়া শ্রেণীরা বিভিন্নভাবে বিপ্লবকে প্রভাবিত করে এবং তারা বিভিন্ন ধরনের মতবাদের মাধ্যমে এই যে তোমার ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার পিছনে কলকাঠি নাড়েন। ইউরোপে 18 শতক ছিল জ্ঞান দীপ্তির যুগ। এই শতকে ফ্রান্স তথা ইউরোপে এমন কয়েকজন দার্শনিকের আবির্ভাব ঘটে যারা মেধাদীপ্ত এবং মননশীল লেখা পাঠ করে মানুষ ক্রমেই যুক্তিবাদী হয়ে ওঠে। তারা সমাজে যা প্রচলিত তা অন্ধভাবে মেনে না নিয়ে এ ব্যবস্থার দোষ ত্রুটি বিচার করতে শিখে। দার্শনিকরা রাজার স্বর্গীয় অধিকার তত্ত্বকে যুক্তির দ্বারা আক্রমণ করে এই অভিমত প্রচার করেন রাজার ক্ষমতা বা কর্তৃত্বের উৎস স্রষ্টা নন, জনগণের ইচ্ছা। তারা আরও প্রচার করেন যে প্রকৃতির নিয়মই অধিকারের সাথে কর্তব্যও থাকে, সুতরাং রাজা শুধু অধিকার ভোগ করতে পারেন না, তাকে কর্তব্যও পালন করতে হবে। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান বিষয়ে বিখ্যাত গবেষক লেফেবর বলেন, ফরাসি বিপ্লবের দার্শনিকরা তাদের আলোচনা শুধু জাগতিক ও রাষ্ট্রীয় নিয়মকানুনের ব্যাখ্যার মতো সীমাবদ্ধ না রেখে প্রাকৃতিক আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। লেফেবর বলেন, তারা ছিলেন মানবতাবাদী, যুক্তিবাদী ও সংস্কারে বিশ্বাসী। তারা বিশ্বাস করতেন প্রকৃতি যেমন চলছে তেমনই সমাজ ও রাষ্ট্রকেও নিয়ম মেনে চলা দরকার। প্রকৃতি যেমন তোমার নিয়ম মেনে চলে না, তোমার ধরো প্রতিদিন সূর্য যেদিকে ওঠে সেখানে সেদিকেই সূর্য ওঠে, সূর্য কখনো পশ্চিম দিক থেকে উদয় হয় না, পশ্চিমের দিক সূর্য অস্ত যায়। তো এইভাবে যে প্রকৃতির যে নিয়ম বা শৃঙ্খলা আছে, রাষ্ট্র বা সমাজকেও এই নিয়মে বেঁধে রাখতে হবে। মানে প্রাকৃতিক নিয়মে যদি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা পরিচালিত হয়, তাহলে প্রাকৃতিক নিয়ম নীতির অনুসরণটা রাষ্ট্র ও সমাজকেও সমানভাবে অনুসরণ করতে হবে। ফরাসি বিপ্লবে যেসব দার্শনিক অবদান রেখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মন্টেস্কু, জ্যাক রুসো, ভলতেয়ার, ড্যানিস দিদেরো, জ্যান-লি রন ডি অ্যালেম্বার্ট প্রমুখ। তাদের যে অবদান সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। চলো আমরা দেখি মন্টেস্কু কি। মন্টেস্কু 1689 থেকে 1755 সাল পর্যন্ত জীবিত ছিলেন। মন্টেস্কু ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক। তিনি মূলত দার্শনিক হলেও সংবিধান ও রাজনীতি বিষয়ক লেখালেখির মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। তিনি প্রায় 1.5 বছর ইংল্যান্ডে অবস্থান করেছিলেন, এজন্য তার লেখায় ব্রিটিশ সংবিধানের প্রতি অনুরাগ দেখা যায়। তিনি একটি সামন্ত পরিবারে জন্মগ্রহণ করলেও তার লেখা সামন্ততন্ত্রের অচলায়তনকে আক্রমণ করে। তিনি তার যুক্তিবাদী মননের দ্বারা ফ্রান্সের প্রচলিত সমাজ ও শাসন ব্যবস্থাকে বিশ্লেষণ করেন। ক্যাথলিক গির্জার ভূমিকা ও রাজার সীমাহীন ক্ষমতার ঘোর সমালোচক ছিলেন এই দার্শনিক। তার মতে ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্র ও অভিজাত নিয়ন্ত্রিত সমাজ ছিল যুক্তি বহির্ভূত ব্যবস্থা। তিনি তার প্রথম গ্রন্থ দ্য পার্সিয়ান লেটার্সে উজবেক ও রিকা নামক দুজন পারস্য দেশীয় বর্তমানে ইরান ভ্রমণকারী ছদ্মনামে ফরাসি সমাজের দুষ্ত্রুটির কথা উল্লেখ করেন। তার দ্বিতীয় গ্রন্থ ছিল কনসিডারেশনস অন দ্য কজ অফ দ্য গ্রেটনেস অফ রোমান্স অ্যান্ড দেয়ার ডিক্লাইন। মন্টেস্কু সবচেয়ে আলোচিত ও বহুল পরিচিত গ্রন্থের নাম দ্য স্পিরিট অফ লস। প্রায় 20 বছর পরিশ্রম করে তিনি এই গ্রন্থটি লেখা সমাপ্ত করেন এবং 1748 সালে তা প্রকাশিত হয়। এই গ্রন্থে মন্টেস্কু লেখেন, Forms of government varied according to climate and circumstances. For example, the despotism was suited only to large empires in hot climates and that democracy would work only in small city-states.
এই গ্রন্থটি এতটাই জনপ্রিয়তা লাভ করে যে মাত্র 18 মাসে এর 22টি মুদ্রণ প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থে তিনি প্রচলিত সমাজ ও রাষ্ট্রের ত্রুটিগুলো উন্মোচিতই করেননি, এইসব ত্রুটি সংশোধনের পথও তিনি বলে দেন। এই গ্রন্থে তিনি দুটি মতবাদ উপস্থাপন করেন। মতবাদগুলো কি? প্রথমত তিনি বলেন কোন দেশে কি ধরনের আইন ও সংগঠন থাকবে তা নির্ভর করে সে দেশের প্রাকৃতিক পরিবেশ ও প্রথার উপর। তার এই মতবাদের মূল বক্তব্য হলো রাষ্ট্র সমাজের পশ্চাতে যে নিয়মগুলো কাজ করে তা শুধু আবিষ্কার করলেই চলবে না, তাকে প্রয়োজন বুঝে সংস্কারও করতে হবে। দ্বিতীয় মতবাদটি ক্ষমতার বিভাজন তত্ত্ব সংক্রান্ত। জনগণ যাতে ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে পারে, রাষ্ট্র ক্ষমতাকে এই জন্য 3টি ভাগে ভাগ করেন। প্রত্যেকটা বিভাগকে পারস্পরিক প্রভাবমুক্তভাবে কাজ করার কথা বলেন তিনি। এ সম্পর্কে তিনি বলেন এই যে বিভাগগুলো কি কি, আইন, শাসন ও বিচার বিভাগ, এগুলো হচ্ছে স্বাধীন থাকবে। এই যে দেখো, তাছাড়া প্রত্যেকটা বিভাগকে পারস্পরিক প্রভাবমুক্ত হিসেবে কাজ করার কথা বলেন। এ সম্পর্কে তিনি বলেন যদি একই ব্যক্তির হাতে সরকারের আইন, বিচার ও শাসন বিভাগের কর্তৃত্ব ন্যস্ত থাকে তবে রাষ্ট্রের ব্যক্তি স্বাধীনতা লোপ পাবে। তিনি স্বর্গীয় অধিকারপ্রাপ্ত রাজতন্ত্র তত্ত্বকে অস্বীকার করেন এবং স্বৈরাচারী রাজতন্ত্রের ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরেন। মন্টেস্কুর দ্বিতীয় মতবাদটি দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মন্টেস্কু রাজতন্ত্রের ত্রুটির কথা উল্লেখ করলেও সম্পদের সুষম বন্টন ও সর্বজনীন ভোটাধিকারের কথা বলেননি। এই জন্য অনেকে তাকে বুর্জোয়া দার্শনিক বলে চিহ্নিত করেন। কেন তাকে বুর্জোয়া দার্শনিক হিসেবে চিহ্নিত করা হয়? কারণ তিনি হচ্ছে সম্পদের সুষম বন্টন ও সর্বজনীন ভোটাধিকারের কথা কিছু বলেন নাই, তিনি শুধুমাত্র রাজতন্ত্রের ত্রুটির কথা উল্লেখ করেছেন। তবে তিনি স্বৈরতন্ত্রকে যেভাবে আক্রমণ করেন এবং এর বিকল্প হিসেবে ক্ষমতা স্বতন্ত্রীকরণের যে পরামর্শ দেন তা সমকালীন সমাজে গভীর প্রভাব বিস্তার করে। মন্টেস্কু ফরাসি বিপ্লব দেখে যেতে পারেননি, কিন্তু তার লেখা ফরাসি জনতার মননে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। 1791 সালের বিপ্লব পরবর্তী ফ্রান্সের সংবিধানে তার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ব্যবহারিক প্রয়োগটা দেখা যায়। এরপর আমরা দেখব ভলতেয়ার হচ্ছেন 1694 সালের 21 নভেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ফ্রাঁসোয়া মারি আরওয়েত। ভলতেয়ার ছিল তার ছদ্মনাম। তিনি ছিলেন জ্ঞানদীপ্ত যুগের শ্রেষ্ঠ দার্শনিক ও অগাধ পণ্ডিতের অধিকারী। তাছাড়া তিনি স্বাধীনভাবে মতামত প্রকাশে আগ্রহী ছিলেন। ভলতেয়ারের বাবা ফ্রাঁসোয়া আরওয়েত ছিলেন সরকারের ট্রেজারি দপ্তরের একজন সাধারণ কর্মকর্তা এবং মারি মার্গারিট দেমার ছিলেন ফ্রান্সের পোয়াতো প্রদেশের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। মা বাবার 5 সন্তানের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ভলতেয়ার ব্যঙ্গাত্মক লেখার মাধ্যমে গির্জার যে অনিয়ম, দুর্নীতি এগুলোকে চমৎকারভাবে তুলে ধরেন। তিনি একাধারে কাব্য, নাটক, ইতিহাস, প্রবন্ধ ইত্যাদি ভিন্ন ভিন্ন ধারার লেখালেখিতে সিদ্ধহস্ত ছিলেন। অর্থাৎ সব ধরনের লেখালেখি তিনি ভিন্ন ভিন্ন ধারার লেখালেখিতেও তাকে কেউ আটকাতে পারতো না এবং তার লেখাগুলো খুবই চমৎকার ছিল। ইতিহাসের সংজ্ঞা দিতে গিয়ে ভলতেয়ার বলেন ইতিহাস কেবল সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী নয়, সভ্যতা ও সমাজ বিবর্তনের চিত্র ইতিহাসে পাওয়া যায়। অর্থাৎ কোন সভ্যতা কিরকম ছিল, সেই সভ্যতার সমাজ ওই সমাজ ব্যবস্থা কিরকম ছিল, সেই সমাজ ব্যবস্থা কিভাবে বিবর্তিত হয়েছে তারও একটা সুন্দর চিত্র আমরা ইতিহাস থেকে পেয়ে যাই। সেজন্য ইতিহাস শুধুমাত্র সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী না, এটা ইতিহাসটা হচ্ছে একটা চিত্র, ইতিহাস একটা ছবির মতো আমরা দেখতে পারি, আমরা এটা ভিজুয়ালাইজ করতে পারি। আচ্ছা, তিনি আরো বলেন অতীতের আলোকে বর্তমানকে যাচাই করার হাতিয়ার হলো ইতিহাস। ফ্রান্সের পাঠক সমাজ ভলতেয়ারের রচনা পাঠ করার জন্য ব্যগ্র হয়ে থাকতো। তার লেখাগুলোর মধ্যে ওডিপি লেটার্স ফিলোসফিক্স অ্যান্ড ইজে অন ইউনিভার্সাল হিস্ট্রি, দ্য ম্যানার্স অ্যান্ড স্পিরিট অফ নেশনস এবং জ্যাডিক বিশেষভাবে উল্লেখযোগ্য। এইসব লেখার মধ্য দিয়ে তিনি ক্যাথলিক গির্জার দুর্নীতি ও অনিয়মগুলোকে ব্যঙ্গাত্মকভাবে ফুটিয়ে তোলেন। তিনি বলেন গির্জা হলো কুসংস্কার ও দুর্নীতির ঘাঁটি। এর ফলে যাজক সম্প্রদায় ও গির্জার প্রতি মানুষের আস্থার ভিতটা দুর্বল হয়ে পড়ে। ভলতেয়ার ফরাসিদের চিন্তা জগতে ব্যাপক পরিবর্তন ঘটিয়ে বিপ্লবের পথটা সুগম করেন, কারণ তার লেখা পাঠ করে মানুষ অচলায়তনকে ভেঙে ফেলার প্রেরণা লাভ করে। যাজক সম্প্রদায় তাদের বিতর্কিত রীতিনীতি ও গির্জাকে আঘাত করে লিখলেও ধর্মের বিরুদ্ধে ভলতেয়ার কোনো কথা বলেননি। তার বিখ্যাত উক্তি হলো ঈশ্বর না থাকলে তাকে বানাতে হতো, কেননা প্রকৃতি বলেছে ঈশ্বর রয়েছে। রাজতন্ত্রের সমালোচনা করায় তাকে বেশ কয়েকবার গ্রেফতার করা হয়। 2 বার তাকে কুখ্যাত বাস্তিল দুর্গে অস্তরীণ করে রাখা হয়। শাসক গোষ্ঠীর রোষানল থেকে বাঁচার জন্য একবার তিনি ইংল্যান্ড ও একবার প্রুশিয়ায় পালিয়ে যেতে বাধ্য হন। ভলতেয়ার অবশ্য বিপ্লবী ছিলেন না, কেননা তিনি রাজতন্ত্রের উচ্ছেদে বিশ্বাস করতেন না বা উচ্ছেদ চাননি। তিনি রাজতন্ত্রকে সাংবিধানিক পথে পরিচালিত করার পরামর্শ দিতেন। বিপ্লবের শুরুতে ফ্রান্সের জাতীয় সংবিধান সভা যেসব সংস্কার প্রবর্তন করে তাতে ভলতেয়ারের ধ্যান ধারণার প্রভাব লক্ষ্য করা যায়। ভলতেয়ারকে মানবজাতির বিবেক হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল।
1778 সালে 30 মে তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, তারপর আমরা পড়বো জ্যাক রুসোর কথা। তিনি হচ্ছে 1712 থেকে 1778 সাল পর্যন্ত জীবিত ছিলেন। যে জ্যাক রুসোকে ফরাসি বিপ্লবের মূল কারিগর মনে করা হয়। তিনি তার লেখার মাধ্যমে ফরাসি মননে বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ জাগ্রত করতে সক্ষম হন। তিনিই প্রথম উল্লেখ করেন মানুষ জন্মগতভাবে স্বাধীন, তবে সমাজ তাকে শৃঙ্খলিত করেছে। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইন। রুশোর ব্যক্তি জীবন নানা ট্র্যাজেডিতে পরিপূর্ণ। 1712 সালে 28 জুন সুইজারল্যান্ডের জেনেভায় এক ঘড়ি প্রস্তুতকারকের ঘরে তিনি জন্মগ্রহণ করেন। বাল্যকালে তিনি তার মাকে হারান, এরপর তার বাবাও তাকে পরিত্যাগ করে। সে সময় তিনি কিছুদিন ভবঘুরে জীবনযাপন করেন। অবশেষে তিনি প্যারিসে চলে যান। সেখানে 1749 সালে ডিসকোর্স অন দ্য মোরাল ইফেক্টস অব দ্য আর্টস অ্যান্ড সায়েন্স শীর্ষক একটা জাতীয় প্রতিযোগিতায়, রচনার লেখা প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন এবং লেখক হিসেবে আবির্ভূত হন। এরপর তার লেখালেখি দ্রুত সামনের দিকে অগ্রসর হতে থাকে। সমাজ, দর্শন, সঙ্গীত, শিক্ষা, রাষ্ট্রতত্ত্ব, সাহিত্য, উদ্ভিদবিদ্যা ইত্যাদি শাখায় তার অবদান বিস্ময়কর। প্রতিটি ক্ষেত্রে তিনি মৌলিক চিন্তাধারার পরিচয় দিতে সক্ষম হন। রুশো লিখিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে দ্য নিউ ইলোইস, এমিলি অন এডুকেশন, দ্য কনফেশনস এবং দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। তার সর্বাপেক্ষা আলোচিত বইয়ের নাম হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। এই গ্রন্থে তিনি ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে দেখান যে ঈশ্বর রাজা বা রাষ্ট্র সৃষ্টি করেননি। আদিকালে প্রকৃতির রাজ্যে সবাই স্বাধীন ও সুখী ছিল। জনসংখ্যা বৃদ্ধি অন্যান্য কারণে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানার ধারণা সৃষ্টি হলে সমাজে বৈষম্য দেখা দেয়। এর ফলে প্রতারণা ও তৃপ্ত বাসনা মানুষের পারস্পরিক সম্পর্কে প্রাধান্য বিস্তার করে। এর থেকে পরিত্রাণের আশায় সমষ্টিগত ইচ্ছার কাছে ব্যক্তি মানুষ তার অধিকারকে সমর্পণ করে। এভাবে সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উদ্ভব। তাহলে রাষ্ট্রের উদ্ভব কিভাবে ঘটে? রাষ্ট্রের উদ্ভব ঘটে হচ্ছে তোমার ব্যক্তি মানুষ যখন তার অধিকারকে সমর্পণ করে সামষ্টিক ইচ্ছায়, সামাজিক চুক্তির মাধ্যমে। সুতরাং রাষ্ট্র বা রাজা জনগণের ইচ্ছার প্রতিফলন, এটি ঈশ্বর জনসৃষ্ট কিছু নয়। ফলে সরকারি দায়িত্ব হবে সমষ্টিগতভাবে ইচ্ছাকে বাস্তবায়ন করা, কেননা একক ব্যক্তির ইচ্ছাকে নয়, কোনো একক ব্যক্তির ইচ্ছাকে বাস্তবায়ন করা নয়। রুশো বলেন, স্বাধীনভাবে জন্মগ্রহণ করে মানুষ যেহেতু শাসক শ্রেণীর হাতে শৃঙ্খলিত হয়েছে, সেহেতু স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বিপ্লব করে তার পতন ঘটানোর অধিকার তার রয়েছে। দেখো কি ইম্পর্টেন্ট একটা কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যেহেতু শাসক শ্রেণীর মানুষ জন্মগতভাবে স্বাধীন ছিল, তারপরে সে শাসক শ্রেণীর শৃঙ্খলার নিচে আবদ্ধ হয়েছে। যেহেতু শাসক শ্রেণীর হাতে সে শৃঙ্খলিত হতে পেরেছে, তাহলে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বিপ্লব করে তাকে পতন ঘটাবার অধিকারও তার আছে। ঠিক আছে? এইভাবে তিনি একদিকে রাজার ডিভাইন রাইট থিওরিকে চ্যালেঞ্জ করেন, অপরদিকে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াবার প্রেরণা যোগান। বিখ্যাত গবেষক লেফেভরের মতে রুশোর আবেগময় দার্শনিক মত বস্তুবাদী ও ব্যবহারবাদী দর্শনকে এক নতুন শক্তি দেয়। তার অপর গ্রন্থ ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটিতে তিনি সামাজিক অসাম্যের মূল কারণগুলো ব্যাখ্যা করেন। এই গ্রন্থে তিনি বলেন, মানুষের যত প্রকার গুণ আছে তার মধ্যে যুক্তিবাদ হলো শ্রেষ্ঠ, কিন্তু মানুষের মধ্যে এই গুণটি হচ্ছে সুপ্ত অবস্থায় থাকে। স্বাধীন চিন্তা শক্তির মাধ্যমে বিকাশ ঘটে। এই গ্রন্থের মাধ্যমে তিনি মানুষের বাক স্বাধীনতা ও চিন্তা স্বাধীনতার গুরুত্বের উপর আলোকপাত করেন। এইভাবে রুশো তার সামাজিক চুক্তি মতবাদের মাধ্যমে যে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলেছেন, তা ফরাসি জনগণকে এক বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করে। এর জন্য রুশোকে দ্য চিফ প্রফেট অফ রেভলিউশন বা হচ্ছে বিপ্লবের প্রধান প্রবক্তা বা কারিগর বলা হয়। 1778 সালের 2 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। এনসাইক্লোপিডিস্ট। ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি জনগণের মানুষ গঠনে বিশ্বকোষ প্রণেতাদের অবদানও অপরিসীম। ড্যানিস দিদেরো, দ্য ডিএলএমবার্ট, ম্যাবলি, কদ্রেস প্রমুখ মনীষী ছিলেন বিশ্বকোষ প্রণেতার গ্রন্থের প্রণেতা। বিশ্বকোষ হলো সহজ সরল ভাষায় সব ধরনের জ্ঞানের একত্র সন্নিবেশ। বিশ্বকোষটা কি? বিশ্বকোষ হলো সহজ সরল ভাষায় সব ধরনের জ্ঞানের একত্র সন্নিবেশ। ফরাসি দার্শনিকদের লেখাও এই বিশ্বকোষে স্থান পায়। 1765 সালে এই গ্রন্থের 4000 কপি বিক্রি হয়। এই বিশ্বকোষে দার্শনিকদের বিমূর্ত লেখাগুলোকে সহজ সরল ভাষায় প্রকাশ করার ফলে তা জনগণের কাছে খুবই সহজবোধ্য হয়ে ওঠে এবং এগুলোকে জনগণ খুব ভালোভাবে নেয়।
আচ্ছা, তারপর হচ্ছে ফিজিওক্রেটদের কথা আসে। 18 শতকে ফিজিওক্রেট নামে এক ধরনের অর্থনীতিবিদদের উদ্ভব হয়, যাদের প্রবক্তা ছিলেন ইংল্যান্ডের অ্যাডাম স্মিথ। তাহলে ফিজিওক্রেটরা অ্যাকচুয়ালি কারা ছিল? ফিজিওক্রেটরা ছিল একদল অর্থনীতিবিদ। ওকে, এই মতের অর্থনীতিবিদরা মার্কেন্টালিজমকে ভ্রান্ত মতবাদ বলে প্রচার করেন। ফরাসি অর্থনীতিবিদ কোয়েসনে ছিলেন এই মতবাদের প্রধান প্রচারক। এরা ফ্রান্সের শুল্ক নীতি ও নিয়ন্ত্রণ প্রথার তীব্র সমালোচনা করে একটা অবাধ বাণিজ্য নীতি ও খাদ্যশস্যের খোলাদার নীতি প্রবর্তনের দাবি জানান। কোয়েসনে মনে করতেন সম্পদের প্রধান উৎস যেহেতু ভূসম্পত্তি, সেহেতু কারো ভূমিকর থেকে অব্যাহতি পাওয়া উচিত নয়। এভাবে তিনি অভিজাত ও যাজক সম্প্রদায়ের কর অব্যাহতি সুবিধার তীব্র সমালোচনা করেন। এইসব দাবির পাশাপাশি ফিজিওক্রেটরা নতুন প্রদেশ গ্রহণ, যাজক পুরোহিতদের শাসন শোষণের অবসান, পদমর্যাদার ক্ষেত্রে বৈষম্যের বিলোপ সাধন ইত্যাদি দাবি জানান। ফিজিওক্রেটদের মধ্যে অপর বিখ্যাত পণ্ডিত ছিলেন মিরাবো, তুর্গনেমর প্রমুখ। সমাজতান্ত্রিক চিন্তাবিদরা ফরাসি বিপ্লব পরবর্তী ফরাসি সমাজের দুরবস্থার জন্য কিছু সংখ্যক চিন্তাবিদ সম্পদের ব্যক্তি মালিকানাকে দায়ী করেছেন। তারা সমগ্র বিষয়টিকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করেন এবং সাম্যবাদকে এর সমাধান বলে মন্তব্য করেন। কাকে বলেছে? সাম্যবাদকে। এ ধরনের অগ্রগতি ছিল যা মোসলিয়ে নামের এক যাজক। তিনি বলেন, অসমতা প্রাকৃতিক বিধানের পরিপন্থী। প্রকৃতি সবাইকে সমানভাবে সৃষ্টি করেছে, সবার বাঁচার সমান অধিকার রয়েছে স্বাধীনতা উপভোগ করার। এছাড়া মরেলি, আবে মাবলি ও মিমে ল্যাঙ্গে প্রমুখ সমাজতন্ত্রের লেখক ফরাসি জনগণের মধ্যে সাম্যের বাণী প্রচার করেন। দার্শনিকদের মতবাদ প্রত্যক্ষভাবে বিপ্লবের সৃষ্টি না করলেও বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করে। তাদের লেখার মাধ্যমে সাধারণ মানুষ তাদের দুঃখ কষ্টের কারণ বুঝতে পারে, যে কেন তাদের এই অভাব অনটনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই জিনিসগুলো সম্পর্কে মানুষ ধীরে ধীরে সচেতন হতে শুরু করে। মানুষ তাদের দুর্দশা থেকে পরিত্রাণের পথ খুঁজে পায়। তাদের লেখা পাঠ করে ফরাসি জনগণ পুরাতন তন্ত্রকে ভেঙে ফেলার প্রেরণা লাভ করে। লেফেভার বলেন, ফরাসি দার্শনিকরা অভিজাতদের বিশেষ অধিকার, সামন্ত প্রথা, স্বৈরাচারী শাসনের তীব্র সমালোচনার দ্বারা পুরাতন তন্ত্রের ভিতটা একদম নাড়িয়ে দেন। বিশেষ করে রুশোর বৈপ্লবিক উক্তি, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করলেও সর্বত্রই তাকে শৃঙ্খলিত করা হয়। এই যে উক্তিটা, এটা হচ্ছে তোমার তৃতীয় শ্রেণীর যে দুর্দশাগ্রস্ত মানুষগুলো আছে না, তাদের একদম হচ্ছে বিবেক জাগ্রত করে দেয়। এর ফলে বুর্জোয়া শ্রেণী শুরু করা বৈপ্লবিক কর্মকাণ্ডে তারা দলে দলে অংশগ্রহণ করে। এইভাবেই আস্তে আস্তে বিভিন্ন দার্শনিকদের মতবাদ দিয়ে, দার্শনিকদের দ্বারা আমাদের এই বিপ্লব প্রভাবিত হয়েছিল, ফরাসি বিপ্লব। এবং এই ফরাসি বিপ্লবের যে হচ্ছে তোমার ভিত, সেটা হচ্ছে তোমার গেঁথে দেওয়া হয়েছিল। আজকে এই পর্যন্তই। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।